1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনার যে ব্যাটালিয়ন যোগ দিয়েছিলেন, সেই ব্যাটালিয়নকে আপাতত ত্রিপুরায় নিয়ে আসা হয়েছে। বাংলাদেশে অশান্তি নিয়ে উদ্বেগের মাঝে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ। সেই যুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়েছিল ভারতীয় সেনার পর্বত ডিভিশনের জওয়ানেরা। তবে ত্রিপুরায় কোন ডিভিশনকে আনা হয়েছে তা তিনি বলেননি। পাশাপাশি বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জন্য তিনি পাকিস্তানকে দায়ী করেছেন। মদ, মাংস এবং তামাকজাতীয় দ্রব্য নিষিদ্ধ করা হলো পাঞ্জাবের 3টি শহরে। অমৃতসরের স্বর্ণমন্দির সংলগ্ন ওয়ার্ল্ড সিটি এলাকা, বটিন্ডার তালবন্দি সাবু এবং রূপনগরের আনন্দপুর সাহিবকে পবিত্র শহরের তকমা দিয়েছে পাঞ্জাব সরকার। একই সঙ্গে ওই 3 এলাকায় মদ, মাংস এবং তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে পাঞ্জাবের আম আদমি পার্টির সরকার। বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবির গড়তে চলেছেন নতুন রাজনৈতিক দল। তার নতুন দলের নাম হবে জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন কবির জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসাবে টেবিলই তার প্রথম পছন্দ। নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না করলে বিকল্প হিসাবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন হুমায়ুন। সেটাও না হলে অন্য বিকল্পের কথা ভাববেন বলে জানিয়েছেন কবির। রেললাইনে হাতির দুর্ঘটনা এড়াতে খোলা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, নির্দেশ কেন্দ্রীয় বনমন্ত্রী। দুর্ঘটনা রুখতে রেলের সঙ্গে সমন্বয় বাড়ানোর পাশাপাশি রাজ্য বন দপ্তরকে সক্রিয় হতে নির্দেশ দিলেন কেন্দ্রীয় বনমন্ত্রক। হাতির দিনের গতিবিধি মনিটরিং করতে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে ডিভিশন ফরেস্ট অফিসারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার নির্দেশ দিয়েছেন তিনি। রেললাইন সংযোগ রয়েছে এমন রুট যেখানে হাতির দলের আনাগোনা লেগে থাকে, সেই রুটে লোকো পাইলটের সঙ্গে সমন্বয় করতে হবে বলে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের বিরুদ্ধে আবার মুখ খোলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার দাবি, এই উদ্যোগ আসলে ভোটলোভীদের রাজনৈতিক ষড়যন্ত্র। এতে হিন্দু মুসলিম কারো ভালো হবে না। আরএসএস প্রধান বলেন, বাবরি মসজিদ পুনর্নির্মাণ আসলে অতীতের বিতর্ক নতুন করে উস্কে দেওয়ার একটি রাজনৈতিক ষড়যন্ত্র। এই মসজিদ নির্মাণ আসলে ভোটলোভীদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির পন্থা। এর ফলে হিন্দুদের বা মুসলিমদের কারো ভালো হবে না। 400 বছরের ঐতিহ্যে শেষ, চিঠি বিলি বন্ধ করছে ডেনমার্কের ডাক বিভাগ। চলতি বছর ডিসেম্বরের পর থেকে মানুষের বাড়িতে আর চিঠি পৌঁছে দেবে না ডেনমার্কের ডাক বিভাগ। কারণ হিসেবে জানানো হয়েছে, ডেনমার্কের সমাজে বাড়ছে ডিজিটালাইজেশন। ফলে সেখানে এখন চিঠির চাহিদা ব্যাপকভাবে কমে গিয়েছে। অন্যদিকে বাড়ছে অনলাইনে কেনাকাটার প্রবণতা। ফলে তারা এখন চিঠির বদলে পার্সেল বিলির দিকে বেশি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দল জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণার সাথে একই সঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের একাধিক আসনে নিজের দলের প্রার্থীদের নামও ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির। বিতর্কিত তৃণমূল বিধায়ক জানিয়েছেন, তিনি নিজে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং ভরতপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। পাশাপাশি খড়গপুর গ্রামীণ, বৈষ্ণবনগর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, রানীনগর, হরিরামপুরের কেন্দ্রের প্রার্থীদের নামও ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির। ওসমান হাদির মৃত্যুর পর আরও এক নেতাকে খুনের চেষ্টা বাংলাদেশে। এবার বাংলাদেশের খুলনায় জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে গুলি করার অভিযোগ উঠল। সোমবার 12টা নাগাদ সোনাডাঙ্গার একটি বাড়িতে ঢুকে এনসিপি শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলি করা হয়। দলীয় সূত্রে খবর, কিছুদিনের মধ্যেই খুলনায় এনসিপি শ্রমিক সংগঠনের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। তার আগেই এই ঘটনা ঘটে। বাংলাদেশের সন্দেহে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বামশাসিত কেরলে। ঘটনাটি ঘটেছে কেরলের পালাক্কারে। নিহত পরিযায়ী শ্রমিকের নাম রামনারায়ণ বঘেল, বয়স 31। ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা তিনি। মৃত ব্যক্তির 8 ও 10 বছর বয়সী 2 ছেলে রয়েছে। ওই ঘটনার মাত্র 3-4 আগে তিনি কাজের খোঁজে কেরলের পালাক্কারে গিয়েছিলেন। নিহত শ্রমিকের পরিবারকে ইতিমধ্যে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে কেরলের সরকার। পাশাপাশি দোষীদের আইন অনুযায়ী শাস্তিরও আশ্বাস দেওয়া হয়েছে। ভিখারিরা কি পাকিস্তানের সুন্দর? মধ্যপ্রাচ্যে ধমকে বড় সিদ্ধান্ত ইসলামাবাদের। আন্তর্জাতিক মঞ্চে সম্মান বাঁচাতে বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব উপসাগরের দেশগুলির চাপের মুখে নতজানু হতে বাধ্য হলো ইসলামাবাদ। যে সকল পাকিস্তানে ভিক্ষা করার উদ্দেশ্যে বিদেশে যেতে চায় এবং যাদের কাছে প্রয়োজনীয় সকল নথিপত্র নেই, তাদের বিদেশ ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা জারি করল পাক সরকার। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সাফ জানিয়েছেন, যারা বিদেশে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে তাদের কোনোভাবেই ছাড়া হবে না। মাঝ আকাশে গোলযোগ, ওড়ার কিছুক্ষণ পরে দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। রিপোর্ট তলব করল কেন্দ্র। দিল্লি বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণ পরে আবার সেখানে ফিরে এলো এয়ার ইন্ডিয়ার বিমান। সোমবার রাতে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটি। সূত্রের খবর, উড়ার পরে মাঝ আকাশে ইঞ্জিনের তেলের চাপ কমে যায় বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় বিমান সংস্থার তরফ থেকে রিপোর্ট চাইল কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক।
নির্বাচনের আগে শান্তি ফিরুক, ভারতের সঙ্গে সম্পর্কে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমুক, পুতিনের দূত বার্তা দিলেন বাংলাদেশকে। সাধারণ নির্বাচনের আগে অশান্ত বাংলাদেশের শান্তি ফিরুক, এমনটাই চায় রাশিয়া। এর পাশাপাশি রাশিয়া চায় নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক যত দ্রুত সম্ভব স্বাভাবিক করুক বাংলাদেশ। সোমবার ঢাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রুশ রাষ্ট্রদূত জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে হস্তক্ষেপ করতে চায় না মস্কো। একই সঙ্গে বাংলাদেশকে রাশিয়ার দূতের বার্তা, দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আগেই সমাধানের পথ খোঁজা ভালো। প্রশান্ত মহাসাগরের দেশ নিউজিল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে ফেলল ভারত। আগামী বছরের শুরুর দিকেই আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করতে পারেন দুই দেশের প্রতিনিধিরা। চুক্তি অনুযায়ী নিউজিল্যান্ড থেকে যে সমস্ত পণ্য ভারতে আমদানি হয় তার 95% ক্ষেত্রেই হয় শুল্ক হ্রাস, নয় পুরোপুরি শুল্কমুক্ত করবে নয়াদিল্লি। অন্যদিকে ভারত থেকে নিউজিল্যান্ডে রপ্তানি হওয়া কোনো পণ্যের ক্ষেত্রে আর শুল্ক লাগবে না। তাছাড়া আগামী 15 বছরে ভারতে 1,70,000 কোটি টাকা বিনিয়োগ করবে নিউজিল্যান্ড। অশান্ত বাংলাদেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং দেহরক্ষীর চেয়ে আবেদন বহু রাজনীতিকের। অশান্ত বাংলাদেশে প্রাণ সংশয়ে ভুগছেন রাজনীতিকরা। দলমত নির্বিশেষে 15 জন রাজনীতিক আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স বা নিরাপত্তারক্ষীর চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করেছেন। আবেদনগুলি খতিয়ে দেখতে চলতি সপ্তাহে বৈঠকে বসছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, দেহরক্ষী কিংবা আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চেয়ে আবেদন করেছেন 25 জন সরকারি আধিকারিকও। বদলার খেলায় মাতলেন ইউনূস, ভারতের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত ঢাকার, দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি। এবার ভারতীয় নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা পরিষেবা স্থগিত করল বাংলাদেশ। মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। বিনা নোটিশে দিল্লির বাংলাদেশের হাইকমিশন এবং আগরতলা ও শিলিগুড়ির বাংলাদেশ সহকারী হাইকমিশনে সব ধরনের কনসুলার পরিষেবা এবং ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ওপারের হিন্দুদের খোঁজ নিতে হবে ভারতকে, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বাংলাদেশের বুকে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার ঘটনায় ন্যায়বিচার চেয়ে রবিবার বিবৃতি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। সেই দিনই কলকাতায় বসে বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। জোর করে সেনায় রাশিয়া থেকে ভিডিও বার্তা ভারতীয় যুবকের। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে 2024 সালে রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন গুজরাটের 22 বছর বয়সী যুবক সাহিল মোহাম্মদ হোসেন। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তিনি ইউক্রেনের সেনাবাহিনীতে যোগদান করেছেন। সাহিল একটি ভিডিওতে জানিয়েছেন রাশিয়ার যুবক তাকে মিথ্যে মাদক মামলায় ফাঁসিয়েছে। শুধু তাই নয়, সেখানকার পুলিশ তাকে প্রতিশ্রুতি দিয়েছে যদি তিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করেন তাহলে তার উপর থেকে মাদক মামলাটি সরিয়ে নেওয়া হবে আর তাকে জেল খাটতে হবে না। সেই ভিডিওতে সাহিল বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ভারতে এসেছিলেন। আমি ভারত সরকারকে অনুরোধ করব আমাকে নিরাপদে দেশে ফিরে আনার জন্য তারা যেন পুতিনের সঙ্গে কথা বলেন। ঠিক সময়ে খবর পেলে হয়তো প্রাণে বেঁচে যেতেন। বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে খুনের পর দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় এমনটাই জানালো সেদেশের পুলিশ। র্যাব জানিয়েছে ওই যুবক উস্কানিমূলক কোনো মন্তব্য করেছিলেন এমন প্রমাণ এখনও মেলেনি। বছর 27 দীপু যে কারখানায় কাজ করতেন সেখানকার শ্রমিক এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।